কেমন আছো এখন? বেটার। এখন কটা বাজে? সকাল 7:30। হাই হাই, আমি 11 ঘন্টা ঘুমাইছি। রেডি হয়ে থেকো, আজ ভার্সিটি যাবে। আপনি যাবেন না? আমি তোমার মতো ভালো স্টুডেন্ট নই যে আমায় রেগুলার যেতে হবে। ভালো স্টুডেন্ট না হলে কেউ ওই ভার্সিটিতে চান্স পায় না। বাবার টাকা আর প্রভাব থাকলে অনেকেই পায়। আমি এসএসসি 2বারে পাশ করছি, আর এইচএসসি কিনে আনা প্রশ্নে। মিম শুভ্রের দিকে এত বড় চোখ করে তাকালো যে মিমের চোখ দেখে শুভ্র হেসে দিল। আপনি কি এখন থেকে ভালো করে পড়বেন? কেন? আপনার বউ চাইছে তাই। যদি না পড়ি? বাড়ি থেকে চলে যাব। তুমি গেলেই আমার কি? আপনার কি? আপনার কিছুই না, তাই না? ওকে, গেলাম। বলে বিছানা থেকে উঠে পড়ে মিম। ওর লাগেজ গুছাতে থাকে। শুভ্র দেখে আর মিটমিটিয়ে হাসে। তারপর মিম বের হয়ে যেতে ধরেছে। শুভ্র টেনে ওকে দেয়ালের সাথে চেপে ধরলো। এই মেয়ে, কোথাও যাবা না? আমি গেলে আপনার কি? আমার বউ গেলে আমার কি মানে? মিম কাঁদো কাঁদো হয়ে বলল, বউ না ছাই। কোনো কথা শোনেন আমার? খালি পানিশমেন্ট দেন, কখনো তো আদরও করতে। চোখ বন্ধ করো তো জান। করব না। ওকে পরে আবার করো না যেন। শুভ্র মিমের কপালে আদর দিল। তারপর ঠোঁটে মিম চোখ বন্ধ করে ফেললো। এখন কেমন বন্ধ করলা? আমার কথা শুনতে অসুবিধা হয়? আপনি শুধু চোখ বন্ধ করার জন্য এটা করলেন? আমি থাকবো না আপনার বাসায়, ডেভিল কোথাকার। ও আমার বউ, কি করলে থাকবা বলো? আপনাকে ইউনিভার্সিটিতে টপ করতে হবে। পাগল হইছ নি? শর্তে রাজি থাকলে বলেন, নয় আমি বাপের বাড়ি গেলাম। আচ্ছা, আমি রাজি। আমার ডেভিলটা এতটাও পচা নয়। আবার ডেভিল বললা আমায়? আচ্ছা আচ্ছা, আর বলবো না। আচ্ছা, খাইতে আসো, খেয়ে ভার্সিটি যাব। আর নেক্সট দিন থেকে তুমি রান্না করবা। আমি রান্না করতে পারি না। আপনি সত্যিই ডেভিল। রাগ তো চোখ দিয়ে শুভ্র তাকায় মিমের দিকে। পারো না, শিখে নিবা। হ্যাঁ, আমায় মাফ করেন প্লিজ। আমি আর জীবনেও বিয়ে করবো না। না গো বউ আমার, তোমার আর কখনোই বিয়ে করতে হবে না। তুমি অনেক বেশি প্যাচাল পারো। এখন যাও, ফ্রেশ হয়ে খাও, রেডি হও। মিমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শুভ্র ওকে ছেড়ে বেরিয়ে গেল। ভার্সিটিতে আজ শুভ্র আর মিম একসাথে ঢুকলো। বিয়ের পর এটাই তাদের প্রথম ভার্সিটিতে আসা। কারোর মধ্যেই এক্সাইটমেন্ট নাই, মিমের মধ্যে বরং ভয় কাজ করছে। কেউ যদি জিজ্ঞেস করে শুভ্রকে বিয়ে কিভাবে করলো, অথবা শুভ্র ফেলিওর বলে কেউ যদি ঠাট্টা করে, মিমের অনেক মন খারাপ লাগছে। ধ্যাৎ, কি সব ভাবছি আমি? স্বামী ফেইলার হলেও স্বামী, আর কানাখোড়া হলেও স্বামী। শুভ্র মোটামুটি মিম থেকে বেশি খুশি। সে তো মিমকেই চেয়েছিল আর মিমকেই পেয়েছে। বন্ধুদের কাছে তার ক্ষমতার দাম আরেকটু বেড়ে গেল। যদিও সে ক্ষমতা দেখানোর জন্যটা করেনি, সে মিমকে সত্যিই ভালোবাসে। তবুও বিয়েটা এক ঢিলে দু পাখি মারলো। আর মিমকে আজ দেখে অসুখী মনে হচ্ছে না। তবে কি মিমের মনেও আমার জন্য কিছু তৈরি হচ্ছে? এসব ভেবে ভেবে হালকা হালকা হাসে শুভ্র। মিম পাশ থেকে চিমটি দেয়। আহ, আমার পাশে দাঁড়িয়ে অমন ক্যাবলার মতো হাসি দিবেন না। আমি ক্যাবলা? এত জোরে চিমটি দিলা কেন? দিসি, বেশ করেছি, আরো জোরে দেওয়া উচিত ছিল। এখন চলেন ক্লাসে যাই। মিম, তুমি যাও, আমার একটু কাজ আছে। কি কাজ? ওই তো বন্ধুদের সাথে একটু দেখা করব। করা লাগবে না দেখা। ক্লাস করবেন, তারপর ক্লাস শেষে যা খুশি করবেন। ইউনিভার্সিটিতে টপ করতে না পারলে আমি আপনাকে ডিভোর্স দেব। পারবা না তুমি? কেন? শুভ্র মুখ মিমের কানে কাছে নিয়ে ফিসফিস করে বলে, কারণ আমার মায়াপরীটা আমার মায়ায় জড়িয়ে গেছে। মোটেও না। আর আপনি আমার স্বপ্ন পূরণের দায়িত্ব নেবেন না? আমার ড্রিম, আমার বর টপার হবে। পাগলামি বাদ দিয়ে ক্লাসে যাও। আরেকবার টপার টপার করেছো তো থাপড়াই টপ স্তরের সব দাঁত ফেলে দিব। মিম মন খারাপ করে ক্লাসে চলে গেল। ক্লাসের টিচার ক্লাস নিচ্ছে, কিন্তু মিমের দৃষ্টি টিচারকে ছাড়িয়ে জানালা দাঁড়িয়ে আরো পিছনে চলে গেছে। স্যার কি বলছে সে কিছু শুনতে পাচ্ছে না। সে যে শুভ্রকে খুঁজছে, তার অজান্তে তার দু চোখ শুভ্রকে খুঁজে ফিরছে। মিম খেয়ালই করেনি কখন স্যার এসে তার পাশে দাঁড়িয়েছে। এই যে মিস, স্ট্যান্ড আপ। কাকে বলেছে কে জানে, আমি তো মিসেস। কথাটা ভেবে মিম আবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকায় মনোযোগ দিল। এই যে মেয়ে, তোমার কানে সমস্যা আছে নাকি? তখন গিয়ে মিমের হুঁশ হলো। মিম উঠে দাঁড়ালো। বাইরে কি দেখছিলেন? সরি স্যার। হোয়াট ডু ইউ মিন বাই সরি? সরি স্যার, নেক্সট টাইম আর এমন হবে না।
গেট আউট অফ মাই ক্লাসরুম। বাট স্যার, আই সে আউট। কি আর করার, মিম বেরিয়ে গেল। সব হয়েছে এই টেবিলটার জন্য। ক্লাস থাকলেই তো এমন হতো না। উফ, আজ নুফতিও আসেনি। সেই যে বিয়ের দিন দেখা হয়েছিল, এরপর আর মেয়েটার কোনো খোঁজই নেই। কই যে হারালো। ও আসলেও আজ এমন একটা সমস্যা হতো না। কেউ এখনো ইউনিভার্সিটিতে জানেই না মিমের বিয়ে হয়েছে। জানলে কে কি বলতো কে জানে। মিম এসব আবল তাবল ভাবতে ভাবতে হাঁটতেছে। তার মনে মনে তার টেবিলটাকে খুঁজতেছে। মিম নুফতিকে কল দিয়ে সুইচ অফ। মেজাজটা খারাপ হচ্ছে মিমের। এমন সময় কোথা থেকে এক ছেলে এসে মিমের হাতটা খপ করে ধরে ফেললো। ঘটনার আকস্মিকতায় মিম থাওয়া মেরে দাঁড়িয়ে আছে। এই যে এটা হচ্ছে কি? ছাড়ুন আমার হাত। ছাড়বো না, ছাড়লে আবার হারিয়ে যাবা। এতদিন ভার্সিটিতে এলে না কেন? আজিব তো, হাত ছেড়ে কথা বলুন আমার। ছাড়বো না। বলে ছেলেটা হাঁটু গেড়ে বসলো। পকেট থেকে একটা লাল গোলাপ বের করে মিমের দিকে দিয়ে বলল, আই লাভ ইউ মিম। তারপর মিমকে জড়ায় ধরলো। মিম কোনোভাবে নিজেকে ছাড়াতেই পারলো না। ছেলেটা মিমকে ছেড়ে দিল। মনে হয় মিমকে আরো কিছু করতে যাচ্ছিল। শুভ্র ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর শুভ্র ইচ্ছে মতো মারতে থাকে। ওই ছেলেটিকে মিম এসে কোনো মতে শুভ্রের হাতে আটকায়, কিন্তু কোনো লাভ হয় না। শুভ্র তখন ছেলেটিকে পা দিয়ে বেধড়ক মারতেছে। মিম শুভ্রকে ধাক্কা দিয়ে আটকানোর ট্রাই করে। শুভ্র মিমকে থাপ্পড় দেয়। ওই শালি, তোর কি আমায় ভাল লাগে না? ক্লাস বাদ দিয়ে এই ছেলের সাথে কি? ও বুঝছি এখন। এই ছেলের জন্যই তাইলে আমায় পছন্দ হয় না, তাই না? আপনি এসব কি আবল তাবল বলতেছেন? প্লিজ শান্ত হন, চলুন বাসায় যাই প্লিজ। আগে আমার কথার উত্তর দে। ক্লাস বাদ দিয়ে তুই এই ছেলের সাথে কি করিস? আমার স্যার ক্লাস থেকে বের করে দিছে, তাই আপনাকে খুঁজতেছিলাম। কোথায় থেকে জানি এই ছেলে এসে। ফাও কথা বলার জায়গা পাও না? আমাকে দেখে কি এতই বোকা মনে হয়? এতক্ষণ মিম আর শুভ্র ঝগড়ার সুযোগ নিয়ে ছেলেটা যখন উঠে চলে গেছে, মিম বা শুভ্র কেউই তা দেখেনি। এই কুত্তার বাচ্চাটা আবার কই গেল? ভাষা ঠিক করুন। ওকে বলছেন বলছেন, আর ফ্যামিলিকে কেন বলছেন? বাহ, ও এর মধ্যেই ওই ছেলেটাও হয়ে গেছে। কতদিন থেকে চলতেছে এইসব? প্লিজ বন্ধ করুন। শুভ্র সাময়িক চুপ হলো, কিন্তু থামলো না। ওর ফ্রেন্ডদের বললো ছেলেটার নাম ঠিকানা জোগাড় করার জন্য। তারপর মিমের হাত ধরে টেনে মিমকে বাসায় নিয়ে গেল। আজ থেকে তোমার ভার্সিটি যাওয়া বন্ধ। পড়ালেখা করে বিদ্যাসাগর হতে চাইলে বাড়িতে থেকে হও। একথা বলেই শুভ্র বাসা থেকে বের হয়ে গেল। মিম একা বসে কাঁদতে থাকলো। শুভ্র বেরোনোর পর শুভ্র মা মিমের কাছে এলেন। অনেকদিন পর তিনি নিজের ছেলেকে এত রাখতে দেখলেন। মিমকে জিজ্ঞেস করে সবকিছু জেনে নিলেন। এদিকে শুভ্র ভার্সিটিতে ফিরে এসেছে। ওই ছেলেটার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে ফেললো। ছেলেটার নাম রাহাত, হোস্টেলে থাকে। এখনো হোস্টেলেই আছে। শুভ্র এর কথায় শুভ্র ফ্রেন্ডরা ছেলেটাকে বাইরে নিয়ে এলো। ওই ছেলে, তুই কোন সাহসে আমার বউকে জড়িয়ে ধরছিলি? মিম আপনার বউ? হ্যাঁ, ও আমার বিয়ে করা বউ। ও, ওর সাথে তো আমার 3 বছরের রিলেশন। ও কেমন মেয়ে ফট করে আপনাকে বিয়ে করে ফেললো? কোনো খবর অবধি দিল না? শুভ্র মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তার পায়ের নিচে মাটি সরে গেল। যে মিমকে সে এতটা ভালোবাসে, সেই মিম কিনা 3 বছর রিলেশনের কথা তার কাছে লুকিয়ে গেছে। আরে আমি আর মিম একই কলেজে পড়তাম। আপনি আমায় এত জেরা না করে নিজের বউকে গিয়ে করুন। এমনি অনেক মারছেন। রিলেশনে থাকা অপরাধ হলে পৃথিবীর কেউ রিলেশন করতো না। আর মিম প্রেম করে একজনের সাথে আর রিলেশন করে অন্যজনের সাথে। ওই মেয়ের সাথে আমি আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিলাম। এখন আপনার সম্পর্ক, আপনি কি করবেন আপনি বুঝবেন। এসব ফালতু ঝামেলায় জড়ানোর সময় আমার নাই। ভালো থাকুন আর অন্য কেউ ভালো থাকতে দিন। এই কথা বলে রাহাত ওইখান থেকে চলে গেল। শুভ্র দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তার শুধুই জবাব চাই, কেন করলো এটা মিম? মিম তার সাথে এটা কেন করলো? বাড়িতে মিম তার শাশুড়ি কোলে মাথা রেখে কাঁদতেছে। কাঁদিস না মা, আমার ছেলেটার মেজাজ একটু চড়াই। আসলে ও তোকে অনেক ভালোবাসে তো, তাই অন্য কোনো ছেলের সাথে তোকে সহ্য করতে পারেনি। কিন্তু মা, ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইভেন আমি তো ওই ছেলের নামটা অবধি জানি না। তাহলে ওই ছেলে তোর সাথে এমনটা করলো কেন? সেটাই তো বুঝতেছি না মা। এমন সময় শুভ্র বাড়িতে ঢুকলো। তাকে মোটেও স্বাভাবিক লাগতেছে না। চোখ লাল, চুল উস্কো উস্কো, চোখের নিচে কালি পড়েছে, যেন ওর উপর দিয়ে কত বড় ঝড় বয়ে গেছে। মায়ের কাছ থেকে মিমের হাত টান দিয়ে নিয়ে মিমকে নিজের দিকে টেনে নেয় শুভ্র। মা বাধা দেয়, শুভ্র কথা কানে নেয় না। টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে উঠায় মিমকে।
রুমে নিয়ে দরজা লক করে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর নিজে বেল্ট খুলে মিম তো অবাক, সে কিছুই বুঝতে পারছে না। শুভ্র যেন আজ নতুন রূপ দেখছে সে। এটা তার শুভ্র নয়। শুভ্র এক পা দুপা করে এগিয়ে আসে মিমের দিকে, তারপর নিজে বেল্ট দিয়ে মিমকে মারতে থাকে। চিৎকার করে বলে ওঠে মিম। মারছেন কেন? বৃষ্টি একটা বকা ছুড়ে দেয় শুভ্র মিমের দিকে। মার্সি কেন জানিস না? ওই ছেলের সাথে তোর এতদিনের সম্পর্ক আমার কাছে লুকাইছিলি কেন? আমার হইছে। মিমকে কিছু বলতে দেয় না, শুভ্র মারতেই থাকে। নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে শুভ্র মিমকে মারে। মিমের মাঝে কথা বলা তো দূরে থাকুক, নিঃশ্বাস ঠিকমতো নিতে পারছে না। এমন সময় মিম অজ্ঞান হয়ে যায়। শুভ্র মায়ের বন্ধ করে ধপ করে চেয়ারে বসে পড়ে। শুভ্রের মা বুঝতে পারতেছে না ভিতরে কি হচ্ছে। তিনি মনে মনে শঙ্কিত ও আতঙ্কিত, কিন্তু শুভ্র রাগ সম্পর্কে তিনি অবগত। তার ছেলে রেগে গেলে যে কি কি করতে পারে তা একবার মনে করে তিনি শুভ্রকে বিরক্ত করার চিন্তাটা মাথা থেকে দূর করে দিলেন। মনে মনে মিমের জন্য দোয়া করলেন যেন কিছু না হয়। শুভ্র নিজের আলমারি খুলে মদের বোতল বের করলো। মিম যখন ছিল না তখন সে রেগুলার খেত। মিমকে ভালোবাসার পর থেকে মদ কেন সিগারেটেও হাত দেয় না সে। বোতল থেকে ঢালছে আর খাচ্ছে। মিম তখনও অজ্ঞান হয়ে আছে। একসময় মিমের জ্ঞান ফিরল। মিম প্রথমে কিছু বুঝতে পারতেছিল না। তার চারিদিকে পৃথিবী যেন স্বপ্নরাজ্যের উলটপালট আসবাবপত্রের মতো ছড়িয়ে আছে। সারা শরীরে ব্যথা। মিম দেখলো সামনে শুভ্র বসে ড্রিঙ্ক করতেছে। মিম শুভ্রের দিকে এগিয়ে এলো। এসব কি করতেছেন আপনি? আমায় মারলেন কেন? কে কি বলেছে আপনাকে? শুভ্র ততক্ষণে নেশা হয়ে গেছে। মিমের কথাগুলো তার কানে গেল বলে মনে হয় না। সে মিমকে জড়ায় ধরল। মিম, আমি তো তোমায় শুধু ভালোবাসছিলাম। একবার তো বলে দেখতে পারতা তুমি আমায় নয় অন্য কাউকে ভালোবাসো। বিশ্বাস করো, তোমায় কষ্ট পাইতে দিতাম না। কেন তুমি এমন করলা? তুমি আমায় ভালোবাসো না জানি, তাই বলে তুমি অন্য ছেলেকে কেন? এটা কেন? ওই ছেলের সাহস কেমনে হলো তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলে, আমার বউয়ের ক্যারেক্টার নিয়ে কথা বলে? অবশ্য এর সুযোগ তো তুমি করে দিছো। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে ফেলে শুভ্র। মিম অবাক বিস্ময়ে তাকিয়েছে। শুভ্র সব কি বলছে? মিম তো কোনো ছেলের সাথে প্রেমের তো দূরে থাক, ছেলেদের সাথে কথাও ঠিক মতো বলতো না। আপনি এসব কি বলছেন? আমার কোনো ছেলের সাথে কৌশমিক কালো সম্পর্ক ছিল না। এখন আর মিথ্যে বলো না মিম। শুভ্র পড়ে যাচ্ছিল। মিম শুভ্রকে জড়িয়ে ধরে ফেললো। শুভ্রকে এখন সেও ভালোবাসে, শুধু সে কথাটা মুখে ফুটে বলতে পারেনি। বলার আগেই এত কিছু হয়ে গেল। মিম কাঁদতেছে। ভেবেছিলাম তুমি ভালোবেসে তোমার মনে তোমার জীবনে আমার জায়গা দিবা, কিন্তু আমি ভুল ছিলাম। তোমার মনে তো আগে থেকে অন্য একজনের বসবাস, সেখানে আমার জায়গা হবে কিভাবে মিম? প্লিজ চুপ করুন। আপনি একটু শুয়ে থাকুন। না, আমি চুপ করব না। তোমার মনে অন্য কেউ থাকলে থাকুক, তোমায় আমি অন্য কারো হতে দিব না। তোমার জীবনে শুধুই আমি থাকবো, শুধুই আমি। তারপর শুভ্র মিমের সাথে জোরাজুরি শুরু করে দিল। অবশ্য মিম তেমন একটা জোর করতে হলো না, কারণ মিমের শক্তি বলে কিছুই ছিল না। মিমের অনিচ্ছায় আর শুভ্রের অজ্ঞাতসারে মিম শুভ্র হয়ে গেল। সকালে শুভ্র মিমকে নিজের বাহুতে আবিষ্কার করলো। রাতে কথা মনে হতেই নিজের প্রতি এক চাপা ঘৃণা অনুভব করলো শুভ্র। সে এতটা নিজ কিভাবে হতে পারে? সে তো মিমকে সুযোগ দিয়েছিল, তাহলে কাল রাতে সে এটা কিভাবে করলো? কি মুখ দেখাবে সে মিমের কাছে? মিম তো কোনো দোষ ছিল না। সে যদি অন্য কোনো ছেলেকে ভালোবেসে থাকে শুভ্র তো জানার কথা না। ওর সাথে সম্পর্ক তো বেশি দিনের না। আর সে তো মিমকে কিছু বলার সুযোগ না দিয়েই বিয়ে করেছে। আচ্ছা, বিয়েতে কি মিমের অমত ছিল? নিশ্চয়ই ছিল। আমি একবারও জানার চেষ্টা করলাম না। বড্ড ভুল হয়ে গেছে। আর গতকাল রাত আমার জীবনের সবচেয়ে বড় ভুলের রায় ছিল। নিজের মনেই বলে ওঠে শুভ্র, এসব হয়েছে ওই শয়তান ছেলের জন্য। শুভ্র একবার মিমের দিকে তাকালো। ওর শরীরটা সাদা চাদর দিয়ে ঢাকা। ডান হাত দেখে বোঝা যাচ্ছে ওখানে বেল্ট দিয়ে মারার দাগ। ইস, কি করেছি আমি! মুখের দিকে তাকানোই যাচ্ছে না। নিজেকে নিজেই ধিক্কার দেয় শুভ্র। নিজের উপর রাগ করে বাসা থেকে বের হয়ে যায় শুভ্র। মিমের ঘুম ভাঙে অনেক বেলা করে। সারা শরীরে ব্যথা, কিছুতেই উঠতে পারছে না। রাতের কথা মনে করে কান্নার ফোয়ারা ছেড়ে দেয়। সে যেন এক নরকে আছে। এত শাস্তি কেন দিল শুভ্র তাকে? তার দোষটা কি? সে বোধহয় প্রথম অপরাধী যে সাজা পেল, কিন্তু অপরাধ জানার প্রশ্ন করার সুযোগটাও পেল না। কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলে মিম। সে আর কিছুতেই থাকবে না এই বাড়িতে। বাবা মার ওপর বড্ড অভিমান হচ্ছে। আব্বু আম্মু কেন এটা করলো?
আমার কি দোষ ছিল? আমি কি বাবা মায়ের কাছে বেশি হয়েছিলাম? জানা নেই শোনা নেই অজানা বাজে একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল। সম্পত্তি কি সব? ছেলেটা তো আমার মন বুঝলো না, আমার কষ্টও না। নিজের বাবা মাই চিন্তা করে নাই, যখন মানুষের ছেলের চিন্তা করবে। ও একবার আমার কথা শোনার চেষ্টাও করলো না। কাঁদতে কাঁদতে বিছানা থেকে ওঠে মিম। টেবিলে বসে দুটো চিঠি লেখে, একটা শুভ্রকে আর একটা তার শাশুড়িকে। সারা শরীরে মায়ের দাগ, শাড়িতে ঢাকছে না। মিম বোরকা পরে, হিজাব দিয়ে মুখটাও ঢেকে ফেলে। শুভ্রকে লেখা চিঠিটা বিছানার উপর আর শাশুড়ির লেখা চিঠিটা বাইরের টেবিলের উপর রেখে মিম বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে শুভ্র বুঝতে পারতেছে না তার কি করা উচিত। মিমকে ডিভোর্স দিবে নাকি মিমের কাছে গিয়ে সরি বলবে? সরি কেন বলবে? মেরেছে জন্য? ওই যে কাজটা করেছে না মেরে উপায় কি? আর ওসবের জন্যই বা সরি কেন বলবে? যা করেছে নিজের বউয়ের সাথে করেছে, নিজের বউয়ের এর উপর তার সম্পূর্ণ অধিকার আছে। আর ডিভোর্সই বা কেন দিবে? বিয়ের আগে জানলে বিয়ে করতো না। এখন তো ওই ছেলেও মিমকে নিবে না বলছে, তাহলে এমনি নিজের বউকে ডিভোর্স কেন দিবে? দিবে না সে। আপন মনে কথাগুলো ভাবতে থাকে শুভ্র। এদিকে ফোন যে বেজেই চলেছে, তার দিকে তার কোনো খেয়াল নেই। ফোনও সাইলেন্ট শুভ্র। হঠাৎ ফোন হাতে নিয়ে দেখে মা ফোন দিচ্ছে বাসা থেকে। হ্যালো মা। হাই হ্যালো পরে হবে, এক্ষুনি বাসায় আয়। কেন মা, কি হয়েছে? বাসায় আয়, তারপর বলছি। ফোন রাখতেই দেখলো তার মা 15টা মিসড কল। ও শিট, এতক্ষণ ধরে মা ফোন দিচ্ছে আর আমি মাত্র দেখতেছি। নিজের উপরেই রাগ হয় শুভ্র, আর কালক্ষেপণ না করে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ে সে। রাস্তায় নানান চিন্তা শুভ্র মাথায় খেলা করতে থাকে। মা তো কখনো এত আর্জেন্ট যাইতে বলে না। সবকিছু ঠিক আছে তো? মিম ঠিক আছে তো? নাকি মিমের কিছু হলো? কাল তো অমানুষের মতো মারছি, ডাক্তারও দেখায়নি। ও ঠিক থাকবে কেমন করে? নিজের উপর আবার রাগ হচ্ছে শুভ্র। মিম যতটা খারাপ কাজই করে থাকুক, ওরা ডাক্তার দেখানো উচিত ছিল। আজ শুভ্র বাইক নিয়ে বেরিয়েছে। বাইক তো মনে হয় এখন ঝড়ের গতিতে চলছে। তবুও শুভ্র রাস্তা শেষ হচ্ছে না। বাসায় পৌঁছে বাইকটা কোনো মতো রেখে বাইক থেকে নেমে শুভ্র ভিতরে দৌড় দেয়। মা বলো, এত আর্জেন্ট ডাকলা কেন? মিম বাড়ি থেকে চলে গেছে। হোয়াট? নে চিঠিটা পড়। শুভ্র চিঠিটা হাতে নেয়, কাপা কাপা হাতে চিঠি ভাষা খুলে। চিঠিটা মিমের। প্রিয় শাশুড়ি মা, আমার সালাম নেবেন। আমি আপনার সাথে খুব কম সময় থেকেছি, কিন্তু আমি জানি আপনার মতো ধৈর্যশীল মহিলা এই পৃথিবীতে কমই আছে। আপনি আমার মায়ের পরে আমাকে অনেকটাই নিজের মেয়েই করে নিয়েছিলেন। তবুও শুভ্র আর আমার আলাদাভাবে কেয়ার করতেন। মাও যে আপনার ছেলে, আমি কি আপনার মেয়ে না? কাল রাতে আপনি তো জানতেন ও আমার সাথে কি করতে পারে। আপনি কেন আটকালেন না মা? প্লিজ বলুন, কেন আটকালেন না? মা, আপনি কল্পনাও করতে পারবেন না আপনার ছেলে কি করেছে। থাক, বাদ দিন। আপনার উপর আমার কোনো অভিযোগ নেই। আপনাকে অনেক ভালোবাসি মা। এই এত কম সময়ে আপনার ধৈর্য, সংসারে প্রতি ভালোবাসা, বুদ্ধিমত্তা দেখে আমি অবাক হয়েছি। আমি বড় হলে আপনার মতো হব, দোয়া করবেন মা। আমি এখান থেকে যাচ্ছি। আপনার ছেলের বউ হিসেবে হয়তো আমি ঠিক মেয়ে নই, ক্ষমা করবেন। ইতি, আপনার অভাগী বৌমা। চিঠিটা পড়ে শুভ্র হা হয়ে আছে। মায়ের হাতে চিঠিটা দিয়ে এসে নিজের রুমে যেতে নিলে মা আটকায়। তুই আমার অনেক খারাপ ছেলে ছিলি, মারামারি করতি, যা ইচ্ছা তাই করতি, কিন্তু সব বাইরে। তুই তো কখনো মেয়েদের এভাবে অপমান তো করিসনি। আজ নিজের বউয়ের সাথে তুই কিভাবে করতে পারলি শুভ্র? আমি তোকে যতটা খারাপ ভেবেছিলাম, তুই তো তার থেকেও অনেক বেশি খারাপ। আমি তোকে বিন্দুমাত্র ভালো মানুষ বানাতে পারি নাই। তোর মা হিসেবে আমি সম্পূর্ণ ব্যর্থ। মায়ের কথায় উত্তর দিতে পারে না শুভ্র। মায়ের থেকে নিজে হাতটা ছাড়িয়ে নিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে যায় শুভ্র। তার নিজের বিছানায় আরেকটা চিঠি পড়ে আছে। চিঠিটা নিশ্চয়ই মিমের লেখা। চিঠিটা নিয়ে আস্তে আস্তে খুলে শুভ্র। হ্যাঁ, মিমেই লেখা। প্রিয় বর্বর স্বামী, আমার সালাম নেবেন। মধ্যযুগীয় বর্বরতা আপনি এখনো ছাড়তে পারেননি। আপনি নাকি আমায় ভালোবাসেন, তবে কাল রাতে আমায় ওইভাবে মারলেন কেন? নাকি ভালোবাসা এখন মায়ের মাধ্যমে প্রকাশ পাওয়া শুরু হয়েছে? আমি এমন এক অভাগিনী যে এতগুলো পানিশমেন্ট পাইলাম, কিন্তু কেন এই কথাটি জিজ্ঞেস করার সুযোগটাও পাইলাম না। কে আপনাকে কি বলেছে জানি না। আপনি না আমায় ভালোবাসেন, আমায় আরেকটিবার জিজ্ঞেস করলেন না পর্যন্ত আমি কি করেছি। আমি আপনাকে মিথ্যা বলতাম। আচ্ছা, মিথ্যে বললে আপনি সত্যি মিথ্যা খোঁজ নিয়ে নিতেন। আমার কি মনে হয় জানেন, আপনি আমায় বিন্দু মাত্র ভালোবাসতেন না। ইবেদ,
আপনি আমার থেকে বেশি আমার নামে গল্প রচয়িতাকারীকে ভালোবাসেন। কারণ কি জানেন, ভালোবাসায় বিশ্বাস থাকে। আপনি তো আমায় বিশ্বাসই করেননি, করেছেন ওই লোকটাকে। তাহলে আপনি ওই লোকটাকে বেশি ভালোবাসেন না আমায় বেশি? নিজে চিন্তা করবেন কিন্তু একবার। আমায় ভালোবাসলে এত পানিশমেন্ট দিতে পারতেন? আমি কি করছি? আমি তো এখনো বড়ই হই নাই। জোর করে বিয়ে করারই কি ছিল, আর এভাবে মারারই বা কি ছিল? আমি আপনার সাথে থাকবো না। ভালো থাকুন, অনেক ভালো থাকুন প্লিজ। সব কিছু না জেনে কারোর সাথে এমন ব্যবহার করবেন না। আদালতেও আসামিকে সুযোগ দেওয়া হয়, আপনি তো তাও দেননি আমায়। আপনাকে এক সময় হয়তো ভালোই বেশি ফেলেছিলাম, কিন্তু এখন ঘৃণা লাগে আমার নিজেকে। আপনাকে ভালোবাসছিলাম বলে। নাও আই হেট ইউ। জাস্ট গো টু হেল উইথ ইউর অ্যাঙ্গার। ইজি আপনার ছেড়ে যাওয়া বউ। বাসা থেকে বের হওয়ার সময় মিম চিন্তা করে বের হয়নি কোথায় যাবে, কি করবে। কিন্তু এখন রাস্তায় বেরিয়ে সত্যিই চিন্তা হচ্ছে, বাবার কাছে বেশি না হলে কি ওই ডেভিলটার সাথে বিয়ে দিত? আরো বলছে ঠিক মতো যেন সংসার করি। সংসার আর ওই ডেভিল খাটাসের সাথে অসম্ভব। কিন্তু কোথাও না কোথাও যেতে হবে। মিম মুফতিকে ফোন দেয়। হ্যালো নুফতি, তুই কই? এখন আমার কই থাকার কথা? তুই ভার্সিটিতে? দেখ, তারা কথা বলিস না, আমি বাড়ি ছেড়ে চলে আসছি। কি বলিস এসব? হ্যাঁ, যা সত্যি তাই বলি। আমি আব্বু আম্মুর ওইখানে যাব না। কি করব প্লিজ বলে দে। মিম, তুই কি পাগল হয়ে গেছিস? তুই একবার আমায় দেখলে বলবি আমি যা করতেছি সব ঠিক করেছি। আর শোন, খবরদার ওই ডেভিল বা আমার বাসায় তুই ফোন করিস না, তাহলে আমার লাশ পাবি। এই, তুই কই আছিস বলতো? আমি আসছি।